Hello friends, welcome back to my channel. In this video, I will continue the discussion and analysis of the last part of Lord Alfred Tennyson's Ulysses. Ulysses was the king of Ithaca, and after returning to his kingdom, he does no more want to stay here and he wants to explore the new regions. He wants to start his voyage again. Friends, I will continue from line number 22. এর আগের লাইনগুলো আগের দুটো ভিডিওতে দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখে নিও। How dull it is to pause to make an end, to rust unburnished, not to shine in use, as though to breathe were life, life piled on life, were all too little, and of one to me little remains. But every hour is saved from that eternal silence, something more, a bringer of new things, and vile it were for some 3 suns to store and hoard myself, and this grey spirit yearning in desire to follow knowledge like a sinking star beyond the utmost bound of human thought. 22 নম্বর থেকে 32 নম্বর লাইন. Now we will deconstruct these lines and explore the meaning. How dull it is to pause to make an end. End metaphorically refers to death, end of life, and it also refers to the end of the journey. How dull it is, এটা কি বোকামি হবে, থেমে যাওয়া। আসলে থামা বলতে এখানে pause at a particular place, that is ইথাকা, এটা বোঝাতে পারে। এর সেকেন্ডারি মিনিং হতে পারে the pause may refer to the permanent pause, that is death. To rust unburnished, not to shine in use, এবং তিনি মনে করেন এটাও মেটাফরিক্যালি একটা রেফারেন্স, যে যাত্রা যদি তিনি না করেন, যদি তিনি বন্ধ করে দেন, এক জায়গায় থেকে যান, তাহলে লোহা যেমন মরচে ধরে যায়, চকচক করবে না, লোহা মরচে ধরে যাবে। as though to breathe their life, যেন শ্বাস নেওয়াই জীবন। লাইফ পাইলড অন লাইফ, জীবনের উপর জীবনের ঘটনাগুলো সমৃদ্ধ হয়ে জীবন পরিপূর্ণতা লাভ করে। লাইফ পাইলড অন লাইফ, লাইফ হেয়ার অ্যাকচুয়ালি স্ট্যান্ডস ফর এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স ইজ দ্য এসেন্স অফ লাইফ, ওয়ার অল টু লিটল, অ্যান্ড এবং তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, তবুও সেগুলো মানে যেন ইউলিসিসের কাছে তুচ্ছ, নগণ্য, খুবই কম যেন মনে হচ্ছে। অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেন্স, এবং এই সব অভিজ্ঞতাকে এক জায়গায় জড়ো করলে যেন একটাই বলে মনে হচ্ছে, এবং কম রয়েছে। লিটল রিমেন্স, লিটল রিমেন্স মিন্স লিটল ইয়ার্স রিমেন্স, কম সময়, কম বছর তার জন্য রয়েছে। অর্থাৎ ইউলিসিস যেন ভিজুয়ালাইজ করছেন যে সামনে মৃত্যু, মৃত্যুর পরে তো বন্ধ হয়ে যাবে যাত্রা, তাই কম বছর তিনি বাঁচবেন, মাত্র 3 বছর বাঁচবেন। বাট এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু প্রত্যেকটা মুহূর্তকে তিনি বাঁচাতে চান। এটা সিনাকডকির উদাহরণ, সিনাকডকি ফিগার অফ স্পিচ, পার্ট ফর দ্য হোল, হোল ফর দ্য পার্ট। এখানে আওয়ার স্ট্যান্ডস ফর টাইম, আওয়ার বলতে সময়কে বোঝানো হয়েছে, মুহূর্তকে বোঝানো হয়েছে, মোমেন্ট। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তকে তিনি বাঁচাবেন। অ্যাকচুয়ালি সেভড মানে ক্যাপিটালাইজ করা, তিনি প্রতিটা মুহূর্তকে বাঁচিয়ে রাখবেন অভিজ্ঞতা অর্জনের জন্য। অথবা এই সেভড মিনস প্রপারলি ইউজড বাই অ্যাকুয়ারিং নলেজ, সঠিকভাবে তিনি খরচ করবেন, প্রপারলি ব্যবহার করবেন, সময়কে বাঁচিয়ে বাঁচিয়ে ব্যবহার করবেন জ্ঞানার্জন করে। ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স, সেই চিরন্তন নিস্তব্ধতা থেকে। আসলে চিরন্তন নিস্তব্ধতা বলতে মৃত্যুকে বোঝানো হয়, ফলে মৃত্যুর কাছ থেকে যে সময়টুকু তিনি বাঁচিয়ে রাখবেন তাকে প্রকৃতভাবে ব্যবহার করবেন। সামথিং মোর, এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, হয়তো আরো নতুন কোনো জিনিস এনে দিতে পারে এই সময় বা এই মুহূর্ত। দিস আওয়ার ক্যান ব্রিং নিউ থিংস টু হিম, যে নিউ থিংসগুলো তিনি এতদিনেও সংগ্রহ করতে পারেননি, অর্জন করতে পারেননি, সেই অভিজ্ঞতা হয়তো তার কাছে চলে আসতে পারে। ইউলিসিস যেন বলতে চাইছে, ইচ অ্যাডিশনাল আওয়ার হুইচ ইজ সেভড দ্যাট আই লিভ, অর ইচ আওয়ার দ্যাট আই এম সেভড ফ্রম ডেথ brings me new experience, আমাকে নতুন অভিজ্ঞতা এনে দেবে। Here things refers to experiences. And vile it were
ফর সাম 3 sons টু স্টোর, এবং এটা খুব খারাপ ব্যাপার হবে। ভাইল মিন্স ব্যাড, ইট উইল বি ভেরি ননসেন্সিক্যাল ম্যাটার, ইট উইল নট প্রফিট মি। ভাইল আমরা ফার্স্ট বাক্যের একটা রিফ্লেকশন এখানে পাচ্ছি। যদি তিনি কি করেন, ফর সাম 3 sons টু স্টোর, 3টা সূর্যকে যদি তিনি জমিয়ে রাখেন, স্টোর মানে জমা করা, সঞ্চিত রাখা। আসলে সান হেয়ার রেফার্স টু ইয়ার্স, এখানেও সিনেকডকি অলঙ্কার রয়েছে, পার্ট ফর দ্য হোল, হোল ফর দ্য পার্ট, সিনেকডকি অলঙ্কার রয়েছে। ফলে 3টি বছর হয়তো তার বাকি রয়েছে, তিনি যেন ভিজুয়ালাইজ করছেন 3 বছর পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন। তাই 3টি সূর্যকে যদি বাঁচিয়ে রাখেন, অ্যান্ড হোড মাইসেলফ, নিজের জন্য করে জমা করে রাখি, হোড মানে জমা করা, এটাও একটা ইমেজারি রয়েছে। যদি তিনি জমা করে রাখেন সময়কে, 3টা বছরকে, এটা খুব বোকামি হবে, এটা খুব খারাপ ব্যাপার হয়ে যাবে একজন অ্যাডভেঞ্চারারের কাছে। অ্যান্ড দিস গ্রে স্পিরিট, গ্রে কালার ইজ দ্য সিম্বল অফ ওল্ড এজ। গ্রে স্পিরিট বলতে এখানে বোঝানো হচ্ছে তার এই বৃদ্ধ বয়সে, এটাও সিনেকডকি অলঙ্কার। যেমন করে বলা হয়, দ্য গ্রে হেয়ার শুড বি রেসপেক্টেড, অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, এখনো আগ্রহী, টু ফলো নলেজ, জ্ঞানকে অনুসরণ করতে, লাইক এ সিঙ্কিং স্টার। এখানে ইমেজারি টু পারসু নলেজ, সিঙ্কিং স্টারের রেফারেন্স নিয়ে আসা হয়েছে লাইক শব্দ সহযোগে, অর্থাৎ তিনি যে জ্ঞান অর্জন করবেন কার মতো করে, লাইক এ সিঙ্কিং স্টার। এটা সিমিলি অলঙ্কার। সিমিলি ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ টু ডিসিমিলার থিংস অর অবজেক্টস আর কম্পেয়ার্ড এক্সপ্লিসিটলি, একদম স্পষ্টভাবে যেখানে তুলনা করা হবে। সিঙ্কিং স্টারের সঙ্গে তার জ্ঞানার্জনের ব্যাপারটাকে তিনি তুলনা করেছেন। যেমন করে মাইথোলজিতে মনে করা হয় যে পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে তারারা ডুবে যায়, এবং তারা যেন আরো নতুন জিনিস জানার জন্য অবগাহন করে পশ্চিমের সমুদ্রে, ঠিক তিনিও তেমনি এইরকম ভাবে যাত্রা শুরু করবেন। লাইক এ সিঙ্কিং স্টার বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড, এবং তারারা সব সমুদ্রের ভিতরে ঢুকে যায়, যেটা তারা খসা সময়ে কিংবা সূর্যের এই অবগাহন করা সমুদ্রে। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, কার ওপারে, বিয়ন্ড মানে ওপারে, দ্য আটমোস্ট বাউন্ড, আটমোস্ট মিন্স এক্সট্রিম, বাউন্ড মিন্স লিমিট, অফ হিউম্যান থট, মানুষের ভাবনারও অতীত, অর্থাৎ মানুষ ভাবতে পারবে না তারও ওপারে সিঙ্কিং স্টারদের মতো তিনি জ্ঞানকে অনুসরণ করে এই বৃদ্ধ বয়সে এগিয়ে যাবেন। Actually, Ulysses wants to chase after knowledge and try to catch it as it sinks like a star. এটা হতে পারে ফার্স্ট এক্সপ্লানেশন, তারাদের মতো ডুবে যায় হয়তো যে জ্ঞান, সেই জ্ঞানকে, লাইক এ সিঙ্কিং স্টার মানে তিনি সিঙ্কিং স্টারের মতো করে, সিঙ্কিং স্টারকে খোঁজার মতো করে তিনি জ্ঞান অর্জন করবেন। আর 2 নম্বর, তিনি নিজেকেই হয়তো সিঙ্কিং স্টারের সঙ্গে তুলনা করছেন। ইউলিসিস হিমসেলফ কুড বি দ্য সিঙ্কিং স্টার, হি ইজ এ গ্রেট পার্সোনালিটি হু ইজ মুভিং ক্লোজার টু ডেথ, তাই নিজেকে সিঙ্কিং স্টারের সঙ্গে তুলনা করছেন। দিস ইজ মাই সান, মাইন ওন টেলিমেকাস, টু হুম I leave the scepter and the isle, well loved of me, discerning to fulfill this labor by slow prudence to make mild a rugged people, and through soft degrees subdue them to the useful and the good. Most blameless is he, centered in the sphere of common duties, descend not to fail in offices of tenderness, and pay meet adoration to my household gods. When I am gone, he works his work, I mine. আমরা থার্ড স্ট্যাঞ্জাতে দেখছি যেখানে ইউলিসিস ইজ টকিং অ্যাবাউট হিজ ওন সান, মাইন ওন টেলিমেকাস। আসলে টেলিমেকাসের যে চরিত্রটা আমরা এখানে পাচ্ছি, টেলিমেকাস ইজ দ্য ফয়েল টু দ্য ক্যারেক্টার অফ ইউলিসিস। ইউলিসিস যেমন করে অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন, এখানে যে টেলিমেকাস ইউলিসিসের ছেলেকে আমরা পাচ্ছি, সে বাড়িতে থাকে, সমস্ত কাজকর্ম করে। অর্থাৎ তিনি বলেছেন দিস ইজ মাই সান, মাইন ওন টেলিমেকাস, ইচ্ছা করেই তিনি এই ডেলিবারেটলি কবির এই প্রয়োগ মাইন ওন টেলিমেকাস, আসলে আমার নিজের সন্তান টেলিমেকাস। ঠিক এই শব্দটির দ্বারা মাইন ওন
দ্বারা তিনি কিন্তু কন্ট্রাস্ট এনেছেন, ডেলিবারেট কন্ট্রাস্ট করেছেন যে হি ইজ দ্য অপোজিট অফ মি দো হি ইজ মাই ওন সান। People can think that how father and son are two poles apart, যেখানে বলা হয় লাইক ফাদার লাইক সান, বাপকা বেটা হয়, বাবার মতোই ছেলে হয়, কিন্তু টেলিমেকাস এবং ইউলিসিস দুজন দু মেরুতে অবস্থান করে। সেই জন্য ইউলিসিসকে জোর দিতে হয়েছে মাইন ওন টেলিমেকাস, আমার নিজের টেলিমেকাস। টু হুম আই লিভ দ্য সেপ্টার, সেপ্টার মিনস সেরিমোনিয়াল স্টাফ দ্যাট সিম্বলাইজেস অথরিটি, রাজদণ্ড অথবা কিংশিপ এখানে বোঝানো হয়েছে। অ্যান্ড দ্য আইল, এবং তিনি এই দ্বীপ ছেড়ে গেছেন। এখানে আইল রেফার্স টু দ্য আইল্যান্ড অফ ইথাকা। ওয়েল লাভড অফ মি, আমাকে যথেষ্ট ভালোবাসে, অর্থাৎ টেলিমেকাস ইজ এ গুড সান, হিজ ওন টেলিমেকাস। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, এবং সে সমস্ত পরিশ্রম দিয়ে কাজ পরিপূর্ণভাবে সমাপ্ত করে। ডিসার্নিং মিনস হি ইজ সেন্সিবল, হি ইজ ইন্টেলিজেন্ট টু ফুলফিল দিস লেবার, এবং সে সন্তান হয়ে যা যা কর্তব্য করা উচিত সমস্ত কাজ বুদ্ধিদীপ্তভাবে করে। বাই স্লো প্রুডেন্স, প্রুডেন্স মানে প্রজ্ঞা, জ্ঞান, গভীর জ্ঞান, তাকে বলা হয় উইজডম অর প্রুডেন্স। টু মেক মাইল্ড এ রাগড পিপল, রাগড পিপল, হু আর দ্য রাগড পিপল? রাগড মিনস আনসিভিলাইজড, আনকুথ পিপল অফ ইথাকা, দোজ হু আর কল্ড স্যাভেজ এ রেস বাই ইউলিসিস। ইউলিসিস তাদেরকে বর্বর, বন্য বলেছেন। কারণ কি? তারা খায় দায় ঘুমোয়, তারা এক্সপ্লোর করে না, ইউলিসিসকে চেনে না, তারা ইউলিসিসকে অনুসরণ করে না। তারা সেই অসভ্য লোকেদের, আনসিভিলাইজড পিপলদের মৃদুভাবে, টু মেক মাইল্ড, তিনি তাদেরকে নরম করেন, তাদেরকে মসৃণ করে দেন তার প্রজ্ঞা দিয়ে, তাদেরকে বুঝিয়ে। স্লো প্রুডেন্স মিনস স্লোলি, ধীরে ধীরে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, এবং মৃদুভাবে সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড গুড, তাদেরকে ব্যবহারোপযোগী এবং সভ্য, ভালো করে তোলেন। সো টেলিমেকাস ইজ এ গুড কিং, হি মেক দ্য সাবজেক্টস ওয়ার্কেবল অ্যান্ড ইউজফুল অ্যান্ড গুড, এবং তাদেরকে তিনি মৃদুভাবে, গ্র্যাজুয়ালি, দে আর সিভিলাইজড থ্রু দিস লেবার, অর্থাৎ এই পরিশ্রমের দ্বারা, টেলিমেকাসের প্রজ্ঞার দ্বারা, টেলিমেকাসের সেন্সিবল অ্যাটিটিউডের দ্বারা ধীরে ধীরে তিনি এই রাগড পিপলদের, এই রাগড পিপল এটা একটা মেটাফরিক্যাল ইউজ, দোজ পিপল অফ ইথাকা আর রাগড, তাদেরকে তিনি সভ্য করে তোলেন। মোস্ট ব্লেমলেস ইজ হি, সে একদম নিরপরাধ, নিষ্পাপ। হি ক্যান নট বি ব্লেমড, তাকে দোষারোপ দেওয়া যাবে না। সেন্টার ইন দ্য স্ফিয়ার, এখানে পলিটিক্যাল একটা ইমেজ এঁকেছেন টেলিমেকাসের। ইজ এ গুড কিং, ইজ এ গুড পলিটিক্যাল ফিগার। তবে এর মধ্যে কিন্তু অনেক ক্রিটিক মনে করেন ইউলিসিসের বর্ণনা, টেলিমেকাসের বর্ণনার মধ্য দিয়ে সেন্স অফ কলোনিয়ালিজম, থিওরি অফ কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম ইজ এক্সপ্রেসড। ঔপনিবেশিকতাবাদের একটা ভাবনা প্রকাশিত হচ্ছে, যেখানে টেলিমেকাস ধীরে ধীরে অসভ্য বর্বর মানুষদের সভ্য করে তোলার দায়িত্ব নিয়েছে। যাই হোক, সেন্টার ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিজ, এবং সে সাধারণ কর্তব্যগুলো দারুণভাবে সুসম্পন্ন করে। হি পারফর্ম অল ডিউটিজ উইথ রেসপন্সিবিলিটিজ। ডিসেন্ট নট টু ফেল ইন অফিসেস, সো হি ইজ ডিসেন্ট, সে ভদ্র, সভ্য এবং সেন্সিবল। He is intelligent, not to fail in offices of tenderness. The filial duties are performed by Telemachus as well. And pay meet adoration to my household gods. এবং সে যথেষ্ট, he pays proper care, যথেষ্ট যত্ন করে, শ্রদ্ধা করে আমার হাউসহোল্ড গডস। হাউসহোল্ড গড রেফার্স টু দ্য রিলিজিয়ান, ধর্মকে বোঝাচ্ছে, অর্থাৎ ধার্মিক ব্যক্তি হচ্ছে টেলিমেকাস। টেলিমেকাস ইজ এ গুড পলিটিক্যাল ফিগার, দ্য পলিটিক্যাল ইমেজ অফ টেলিমেকাস ইজ এক্সপ্রেসড হিয়ার, অ্যান্ড অবভিয়াসলি হি ইজ এ গুড রিলিজিয়াস ফিগার। মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস হোয়েন আই এম গন, যখন আমি বাইরে থাকি, যখন আমি চলে যাই, অর্থাৎ হোয়েন হি ওয়াজ আউট অফ ইথাকা ফর 20 years, 20 বছর যখন তিনি বিদেশে ছিলেন। টেলিমেকাস খুব ছোট ছেলে ছিল, কিন্তু পরবর্তীকালে সে প্রকৃত ভাবে একজন সুন্দর রাজা হয়ে উঠেছে। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন।
সেই প্রথম লাইনে যেমন করে কন্ট্রাস্ট এঁকেছিলেন, এখানেও ইউলিসিস এই কন্ট্রাস্ট তৈরি করছেন যে সে তার কাজ করে, হি ওয়ার্কস হিজ পলিটিক্যাল ওয়ার্কস অ্যান্ড হি রেইনস দ্য কিংডম অফ ইথাকা, দ্য আইল্যান্ড অফ ইথাকা ভেরি ওয়েল, অ্যান্ড আই ডু মাই ওয়ার্কস, আমি আমার কাজ করি। সো therein lies the very contrast of philosophy of life. জীবনের দর্শনগতভাবে এখানে আমরা একটা পার্থক্য পাচ্ছি, যেখানে টেলিমেকাস ঘরোয়া কাজকর্ম, সিম্পল কাজকর্মের মধ্যে নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন এবং তিনি তার সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি ইউলিসিস সে তার মতো অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে এবং এর জন্য ইউলিসিস টেলিমেকাসকে দায়ী করছে না, সে বলছে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, সে তার কাজ করে। হি রেফার্স টু টেলিমেকাস, টেলিমেকাস ওয়ার্কস হিজ ওয়ার্ক অ্যান্ড আই মাইন, and these are the positive qualities of Telemachus. Telemachus is prudent, he is patient and willing to make the best decision for the people of Ithaca without being too hasty. খুব তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে ইথাকার মঙ্গলের জন্য সে সিদ্ধান্ত নেয়। হয়তো ইউলিসিসের মধ্যে এই কোয়ালিটিস গুলো নেই, সেই জন্যই ইউলিসিস দায়িত্ব বা কর্তব্য তার স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি করেননি, কিন্তু টেলিমেকাস is very much attentive. Ulysses completely trusts his son, who is little above 20, and entrusts him with the responsibility of handling a kingdom. এবং রাজ্যের দায়িত্ব পালন করার সমস্ত দায়িত্ব তিনি তাকে দিয়েছেন। He respects his insightful tactics, এবং তার যে অন্তর্দৃষ্টি রয়েছে তাকেও তিনি সম্মান করেন। Critics state that this passage is singular for meiosis. এখানে কিন্তু একটা আন্ডারস্টেটমেন্ট রয়েছে, না হলে আমাদের এই স্ট্যাঞ্জাটা বোঝা অসমাপ্ত থেকে যাবে যে আসলে সত্যি কি ইউলিসিস টেলিমেকাসকে প্রশংসা করছে। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, তিনি ঠিক আছে কন্ট্রাস্ট নেই, কিন্তু তিনি দুটো যে স্ট্র্যান্ড অফ লাইফ এটা কিন্তু পরিষ্কারভাবে তিনি তুলে ধরেছেন এবং একটা পরিষ্কার সূক্ষ্ম পার্থক্য আমরা পাচ্ছি যে টেলিমেকাস ইজ পিকচার্ড অ্যাজ হ্যাভিং অল দোজ ভার্চুজ দ্যাট ইজ ফাদার ল্যাক, তার বাবার যে গুণগুলোর অভাব রয়েছে তার মধ্যে রয়েছে। হি ইজ গ্রেট ইন অল দ্যাট ইজ স্মল, মিনস দ্য ভেরি স্মল হাউসহোল্ড অ্যাক্টিভিটিজ ইজ এ গ্রেট, অ্যান্ড প্রবাবলি স্মল ইন অল দ্যাট ইজ গ্রেট। এবং তার বাবার মধ্যে যে গ্রেটনেস রয়েছে, গ্রেট অ্যাডভেঞ্চারাস স্পিরিট, একটা প্রকৃত মানুষ হয়ে বিভিন্ন জায়গা আবিষ্কার করা, এবং হি ইজ ব্রেভ, হি ইজ কারেজিয়াস, হি ড্রিঙ্কস ডিলাইট ইন ব্যাটল, এটা কিন্তু ইউলিসিসের মধ্যে নেই, অ্যান্ড প্রবাবলি টেলিমেকাসের মধ্যে নেই, অ্যান্ড দ্যাটস ওয়াই হি ইজ স্মল ইন অল দ্যাট ইজ গ্রেট। দেয়ার লাইজ দ্য পোর্ট, আমরা 44 থেকে এবারে 50 নম্বর লাইন পর্যন্ত পড়বো। দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই তো বন্দর, পোর্ট মিনস হারবার, বন্দর দেখা যাচ্ছে। দ্য ভ্যাসেল পাপস আর সেল, ভ্যাসেল পাড়ি দিচ্ছে, এখানে পাপ শব্দটার দ্বারা পার্সনিফিকেশন করা হয়েছে। শব্দ শোনা যাচ্ছে, দুটো শব্দই তিনি শুনতে পাচ্ছেন। প্রথমত ইউলিসিস শুনতে পাচ্ছেন ভ্যাসেল পাড়ি দেবে, বাতাস লাগার শব্দ তিনি পাচ্ছেন। 2 নম্বর তিনি মৃত্যুর ডাক পাচ্ছেন। সো পাপস হার সেল, সো দিস ইজ দ্য কল হুইচ ইজ ইরেজিস্টিবল টু ইউলিসিস। ইউলিসিসের কাছে এই তিনি অস্বীকার করতে পারবেন না এই ডাক। ফলে এই জায়গায় আমরা কিন্তু দুটি কবিতার সঙ্গে এই কবিতার মিল পাচ্ছি, যেন সমুদ্রের ডাক, যে আনএক্সপ্লোর্ড রিজিয়ন, আননোনকে জানার একটা ডাক তিনি পাচ্ছেন। আমরা ওয়ান্ডার থার্স্ট কবিতায়, জেরাল্ড লুই গোল্ডের কবিতায় পাই, এবং জন মেসফিল্ডের সি ফিভার কবিতাতেও আমরা এই একই রকমের ডাকের উল্লেখ পাই। The vessel puffs her sail, there gloom the dark broad seas, অর্থাৎ সমুদ্র বিস্তীর্ণ, ব্রড সিজ এর রেফারেন্স তিনি পাচ্ছেন, অন্ধকার হয়ে রয়েছে, তাই পাড়ি দিতে হবে। ফলে এখানে এই যে সমুদ্রের বিস্তীর্ণতা, এটা কিন্তু সিম্বলিক্যাল ভাস্টনেস অফ ডেথকে ইন্ডিকেট করছে। এবং আমরা এই অংশটিতে হোমারের বর্ণনার সঙ্গে খানিকটা মিল পাচ্ছি। হোমার যেখানে বলছেন যে ইউলিসিস কিন্তু শেষ মুহূর্তটা, শেষ জীবনের অংশগুলো তিনি সমুদ্রে কাটাবেন এবং আনওয়ারলাইক তার মৃত্যু হবে।
My mariners, souls that have toiled and wrought and thought with me, that ever with frolic welcome took the thunder and the sunshine, and opposed free hearts, free foreheads, you and I are old. Old age hath yet his honor and his toil. ফ্যান্টাস্টিক লাইন্স। এবং মাই মেরিনার্স বলে তিনি সম্বোধন করেছেন। মাই মেরিনার্স এই কথাটা ইন্ডিকেট করছে যে তিনি সম্বোধন করছেন তার নাবিকদের, সহনাবিকদের। আসলে এটা ড্রামাটিক মনোলগের একটি উদাহরণ। আনসিন যে লিসনার্স রয়েছে যাদেরকে তিনি এনকারেজ করছেন। অনেকে মনে করেন ইউলিসিস একাই ফিরে এসেছিলেন। ওডেসিয়াসে আমরা ওডেসিয়াসকে একা ফিরে আসতে দেখি, তার সঙ্গী সাথীরা সবাই মারা গিয়েছিল। ফলে এখানে তিনি কিন্তু সেটাকে মানেননি। কোনো কোনো জায়গায় তিনি সেই ক্লাসিক্যাল মাইথোলজিক্যাল ফিগারের থেকে আলাদা করেছেন, নিজের মতো করে প্রেজেন্ট করেছেন। মাই মেরিনার্স সোলস, সোলস মানে আত্মারা, দ্যাট হ্যাভ টাইল্ড যারা কষ্ট করেছে, অ্যান্ড রট কাজ করেছে। সো হি ইজ রিমেম্বারিং দ্য পাস্ট অ্যান্ড থট উইথ মি, এবং আমার সঙ্গে ভেবেছে। দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন অ্যান্ড অপোজ। থান্ডার অ্যান্ড সানশাইন, থান্ডার বলতে বজ্র, সানশাইন মানে সূর্যালোক, অর্থাৎ গুড ওয়েদার অ্যান্ড ব্যাড ওয়েদার। সো ইট ইজ দ্য সিম্বল অফ গুড টাইম অ্যান্ড ব্যাড টাইম। অ্যান্ড অপোজড ফ্রি হার্টস, অপোজড মিনস এক্সচেঞ্জড দেয়ার হার্টস, হৃদয়ের আদান প্রদান করেছে, এক্সচেঞ্জড দেয়ার ওপিনিয়ন্স, অপোজড ফ্রি হার্টস খোলামেলাভাবে, ফ্র্যাঙ্কলি দে হ্যাভ এক্সপ্রেসড দেয়ার ওপিনিয়ন্স, ফ্রি ফর হেডস, এবং দে আর ব্রেভ। সো ফোর হেডস সিম্বল অফ ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ মেরিনার্স। ইউ অ্যান্ড আই আর ওল্ড, তুমি এবং আমি সবাই আমরা বৃদ্ধ। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, এবং বৃদ্ধ বয়সেও যথেষ্ট সম্মান এবং যথেষ্ট কাজ আমরা করতে পারি। সো ইউলিসিস ইজ স্পিরিটেড অ্যান্ড ইউলিসিস ইজ এনার্জেটিক নাও, and this Victorian spirit of spirited energetic Ulysses is expressed here. Death closes all, but something era the end, some work of noble note may yet be done, not unbecoming men that strove with gods. The lights begin to twinkle from the rocks, the long day wanes, the slow moon climbs, the deep moans round with many voices. Come, my friends, 'tis not too late to seek a newer world. আমরা 51 থেকে 57 নম্বর লাইন পড়লাম, ডিকনস্ট্রাক্ট করবো এই লাইনগুলোর। ডেথ ক্লোজেস অল, মৃত্যু সবকিছুকেই শেষ করে দেয়, বন্ধ করে দেয়। মিনস অল দ্য অ্যাডভেঞ্চার্স উইল বি স্টপড, ডেথ উইল এন্ড এভরিথিং। বাট সামথিং এরা দ্য এন্ড, কিন্তু শেষ হয়ে যাওয়ার আগে, এই দ্য এন্ড মেটাফরিক্যালি রেফার্স টু দ্য এন্ড অফ লাইফ, দ্য এন্ড অফ দ্য জার্নি। বিফোর দ্য এন্ড মিনস, এরা মিনস বিফোর, বিফোর ডেথ সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কিছু মহান কাজকর্ম মে ইয়েট বি ডান, এখনো করা যেতে পারে। অর্থাৎ নোবেল নোট, নোবেল নোট বলতে কি বোঝানো হচ্ছে? those works which has nobility, just like exploring the new lands, to see the unseen, to know the unknown, are the noble notes. It may also the noble mission of acquiring knowledge or great mission. noble adjective great অর্থে, nice অর্থে ব্যবহৃত হতে পারে, or the noble activities of exploring the unknown region, সেই অর্থে noble note হতে পারে। So death closes all, death stops all human efforts. মানুষ চেষ্টা করেও আর কিছু করতে পারবে না, মৃত্যু সব শেষ করে দেয়, সব বন্ধ করে দেয়। ফলে মৃত্যুর আগে কিছু কাজ আমরা করে নিতে পারি যেগুলো মহান, মানুষের মহান কাজে লাগবে পরবর্তীকালে। আমরা যে কাজ করে যাব মানুষকে স্মরণ করতে হবে। সো দ্যাটস ওয়াই দে আর নোবেল। মে ইয়েট বি ডান, এখনো পর্যন্ত করা যেতে পারে। নট আনবিকামিং মেন that strove with gods, the lights begin to twinkle from the rocks. So not
আনবিকামিং মেন মিনস দ্য ওয়ার্দি মেন, নট ফেলিওর মেন, বলে যারা ব্যর্থ হয়নি অর্থাৎ যোগ্য লোকেরা, দ্য স্কিল্ড পারসনস, দ্য ডেক্সটারাস মেন, যারা দক্ষ লোক, দ্যাট স্ট্রোভ উইথ গডস, যারা ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করেছিল, অর্থাৎ দেবতাদের বিরুদ্ধে যারা লড়াই করেছিল ট্রয়ের যুদ্ধে। এখানে আমরা ট্রয়ের যুদ্ধের একটা অ্যালিউশন পাচ্ছি, ভেনাস অ্যান্ড মার্স সাইডেড উইথ দ্য ট্রোজানস অ্যান্ড ইট ইজ দ্য অ্যালিউশন অফ দ্য ট্রোজান ওয়ার। সেখানে অ্যাকিলেস, ইউলিসিস এরা সবাই দেবতাদের বিরুদ্ধে লড়াই করেছিল। তাই তিনি বলছেন যে যারা দেবতাদের বিরুদ্ধে লড়াই করে ব্যর্থ হয়নি, অর্থাৎ যারা সফল ব্যক্তি, দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, কিন্তু এখন তাদের কাছে যেন ইভিনিং ঘনিয়ে আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, রক্সের কাছ থেকে মানে সন্ধ্যার ছায়া পাচ্ছে। আসলে এখানে কি সত্যি সত্যি টুইঙ্কল বলতে সন্ধ্যাকে বোঝানো হয়েছে? সো ইট ইজ দ্য সিম্বল অফ ডেথ, লাইফের ইভিনিং ঘনিয়ে আসছে, লাইফ উইল বি এন্ডেড অ্যাট নাইট। যেন সকাল, মর্নিং রেফার্স টু বার্থ, নাইট রেফার্স টু ডেথ, অ্যান্ড ইভিনিং রেফার্স টু দ্য অ্যাপ্রোচিং অফ ডেথ, রাত ঘনিয়ে আসছে, যেন মৃত্যু ঘনিয়ে আসছে। দ্য লং ডে ওয়েন্স, দীর্ঘ দিন যেন এবারে বিলাপ করছে। ওয়েন মানে বিলাপ করা, ল্যামেন্টস অর ইজ ওভার, এই লম্বা দিন, এটাও অ্যাডজেক্টিভ। দ্য লং metaphorically has been used. The long day means লম্বা দিন means the experienced life. This long life whence is going to be over, is going to be ended. এই সারা জীবন, এই এত পরিশ্রম, এত লড়াই, এত অ্যাডভেঞ্চার সব শেষ হতে চলেছে। দ্য স্লো মুন ক্লাইম্স, ধীরে ধীরে চাঁদ উঠছে। দ্য ডিপ, ডিপ মিনস দ্য সি, দ্য ডিপ metaphorically stands for the sea. মোনস, বিলাপ করছে। So it seems like he is thinking about his own death as well. মন মানে বিলাপ করা। সমুদ্রের যে শব্দ তা যেন কান্নার ধ্বনি, রাউন্ড উইথ মেনি ভয়েসেস, অনেক কণ্ঠস্বরের ডাক তিনি শুনতে পাচ্ছেন। দোজ হু আর ডেড, অথবা এটা বোঝাতে পারে যে তিনি যেন নিজের মৃত্যুর কথা ভাবছেন এবং সেই বিলাপের স্বর তার মধ্যে, সুর যেন ধ্বনিত হচ্ছে। কাম মাই ফ্রেন্ডস, তাই তিনি কোনোভাবেই এই 3 বছর, যে 3 বছর আর রয়েছে, নষ্ট করতে চান না। তাই তিনি বলছেন কাম মাই ফ্রেন্ডস, অ্যাপস্ট্রফি, তিনি ডাক দিচ্ছেন। ইট ইজ নট টু লেট, টি মিনস ইট ইজ নট টু লেট, এটা এখনো দেরি হয়ে যায়নি। লেট মিনস দেরি হওয়া। টু সিক এ নিউ ইয়ার ওয়ার্ল্ড, একটা নতুন জগৎ খুঁজতে এখনো দেরি হয়ে যায়নি। আসলে দিস নিউ ইয়ার ওয়ার্ল্ড রেফার্স দ্য ফিগার অফ স্পিচ সিনেকডকি। A newer world is standing in for a host of potential places he might visit. একটা নিউয়ার ওয়ার্ল্ড বলতে একটাই জগৎ যে তারা আবিষ্কার করতে চান তা নয়, এটা একটা সিম্বল, স্ট্যান্ডস ফর এ হোস্ট অফ পোটেনশিয়াল প্লেসেস হি মাইট ভিজিট। তারা অনেক দেশ আবিষ্কার এখনো করতে চান, এখনো অনেক কিছুই তারা খুঁজে বের করতে চান, দেখতে চান। তার একটা হচ্ছে নিউ ওয়ার্ল্ড, এবং তার জন্য এখনো অনেক বেশি দেরি হয়ে যায়নি। সিক মানে খোঁজা। সো this is a kind of dramatic monologue in which Ulysses calls, inspires and invigorates his comrades, his mariners and his friends. Push off and sitting well in order smite, ফলে ঠেলা দাও, sitting well in order smite, smite refers to the oar, দাঁড়কে বোঝাচ্ছে। ফলে স্ট্রাইক উইথ ওর্স ইন অর্ডার স্মাইট, ফলে এটা সিম্বল অফ ভয়েজ। স্মাইট ইজ দ্য সিম্বল অফ ভয়েজ, দ্য সাউন্ডিং ফারোজ, এবং দূরে জলের শব্দ। আসলে যখন জাহাজ বা নৌকা সমুদ্রে চলে যায়, তারপরে যে ফাঁকা জায়গাটা তৈরি হয় তাকে বলা হয় ফারোজ। ফলে পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট দ্য সাউন্ডিং ফারোজ, কানে ধ্বনিত হবে জাহাজের এগিয়ে যাওয়া। ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট and the baths of all the western stars until I die. ফলে মৃত্যু পর্যন্ত, যতক্ষণ না মৃত্যু হয় ততক্ষণ পশ্চিমে তারাদের কাছে তারাদের স্নান, and to sail beyond the sunset, এবং সূর্যাস্তের ওপারে আমি এগিয়ে যাব। আসলে ইউলিসিস বিভিন্ন মাইথোলজিক্যাল রেফারেন্স তার কণ্ঠ দিয়ে বসিয়েছেন টেনিসন। অ্যাকচুয়ালি তিনি অ্যাডমিক্সচার করেছেন সেই লেজেন্ডারি হিরোকে ভিক্টোরিয়ান স্পিরিট দিয়ে।
ফর মাই পারপাস হোল্ডস, কারণ তার উদ্দেশ্য হচ্ছে এখানে পারপাস রেফার্স টু ইন্টেনশন। হোয়াট ইজ দ্য ইন্টেনশন অফ ইউলিসিস? ইট ইজ টু এক্সপ্লোর নিউ ল্যান্ডস, নিউ রিজিয়ন্স। দো হি ইজ ওল্ড, হি ওয়ান্টস টু এক্সপ্লোর। আর পারপাস বলতে আর একটা জিনিস বোঝানো হচ্ছে, ইট ইজ দ্য ডেস্টিনি, ফর মাই ডেস্টিনি হোল্ডস, অ্যান্ড ইউলিসিস নোজ ভেরি ওয়েল দ্যাট হি হ্যাজ টু ডাই ইন, অর হি উড ডাই ইন দ্য সি, সমুদ্রে তিনি মারা যাবেন। তাই তিনি বলছেন যে আমার ডেস্টিনি, আমার ভাগ্যে কি আছে আমি জানি, বিকজ ইট ওয়াজ টোল্ড বাই টাইরেসিয়াস। সেই ব্লাইন্ড প্রফেট বলেছিল যে তিনি সমুদ্রেই আনওয়ার লাইক একটা ডেথ তার হবে। টু সেল বিয়ন্ড দ্য সানসেট, সূর্যাস্তের ওপারে তিনি চলে যাবেন পশ্চিমে। অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই। সো ইট ইজ দ্য ইকো অফ দ্যাট লাইন দ্যাট আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, যে তলানি পর্যন্ত আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য ড্রেগস। এখানে আমরা একটা গ্রিক মাইথোলজিক্যাল রেফারেন্স পাচ্ছি। গ্রিকস বিলিভড দ্যাট অফ দ্য সিঙ্কিং স্টার্স, দ্য স্টার্স সিঙ্ক ইন দ্য ওয়েস্ট অ্যান্ড দেয়ার ইজ এ চ্যাজম, একটা শূন্য জায়গা রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে। ফলে দিস ইজ দ্য সিম্বল অফ ওয়েস্টার্ন হরাইজন। ইট মে বি দ্যাট, এটা হতে পারে যে দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন। গালফস মিনস উপসাগর বোঝাতে পারে, অথবা গালফস মানে বোঝাতে পারে হুইরলপুল অর চ্যাজম। এটা মনে করা হয় পশ্চিমে একটা বিশাল বড় ফাঁকা জায়গা রয়েছে, যেখানে গিয়ে সূর্য কিংবা তারা কিংবা অন্যান্য পশ্চিমে গিয়ে তারারা সব ডুবে যায়, ওয়েস্টার্ন স্টার্স। তা সেই ওয়েস্টার্ন স্টারদের তিনি ছুতে চান, তারাদের ছুতে চান। হতে পারে দুটো পসিবিলিটি রয়েছে, যে তিনি ওয়াশ ডাউন হয়ে যেতে পারেন তাদের দ্বারা। গালফস উইল ওয়াশ আস ডাউন, ওয়াশ ডাউন মিনস, ওয়াশ ডাউনের দুটো মানে আমরা করব। ওয়াশ ডাউন মিনস পেরিস, ধ্বংস করে দিতে পারে। উপসাগরের ঘূর্ণি জলের পাকে তারা ডুবে যেতে পারে। নাম্বার টু, ইট উইল ক্যারি অ্যালং দেম, এটা তাদেরকে চালিত করে নিয়ে যেতে পারে, বাহিত করে নিয়ে যেতে পারে। ফলে সেক্ষেত্রে দেয়ার পারপাস উইল বি স্যাটিসফাইড, তাদের উদ্দেশ্য, যে উদ্দেশ্যে তাদের যাত্রা, সেটা সফল হতে পারে। অর্থাৎ তারা সফল হতে পারে কিংবা ধ্বংস হয়ে যেতে পারে। পেরিস মানে ধ্বংস হওয়া, দে মাইট ফেল, তারা ব্যর্থও হতে পারে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, হতে পারে আমি হ্যাপি আইলস এর সন্ধান পেয়ে যেতে পারি আমরা। হ্যাপি আইলস রেফার্স টু এলিজিয়াম or earthly paradise, or happy isles is referred in many texts. Happy isles may be the islands of the blessed. It is a place where great Greek heroes enjoyed perpetual summer after they died. তাদের মৃত্যুর পরে মনে করা হয় এই হ্যাপি আইলসে তারা চলে যায়। যেমন করে অ্যাকিলেস বর্ণিত আছে যে এই হ্যাপি আইলসে তিনি মৃত্যুর পরে গিয়েছিলেন। দিস ইজ দ্য আর্থলি প্যারাডাইস, গ্রেট গ্রিক হিরোজরা তারা ওখানেই চলে যান। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, হতে পারে আমরা স্পর্শ করতে পারি, আমরা ছুঁতে পারি হ্যাপি আইলসে। আর হ্যাপি আইলসে একবার চলে গেলে আর্থলি প্যারাডাইসের মতো করে আত্মা চিরন্তন হয়ে থাকবে। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলেস, এবং অ্যাকিলেসের দেখা পেয়ে যেতে পারি। অ্যাকিলেস অ্যাকচুয়ালি ওয়াজ এ গ্রেট গ্রিক হিরো অফ হোমার্স ইলিয়াড। হি ইজ দ্য সান অফ পেলিয়াস অ্যান্ড থেটিস. He was the bravest and slew Hector, and he was slew by Paris. প্যারিসের হাতে তিনি বধ হন। তার গোড়ালি একমাত্র জায়গা ছিল যেখানে আঘাত করে তাকে হত্যা করা যাবে। সেই অ্যাকিলেস হেক্টরকে বধ করেছিলেন, এবং সেই বিখ্যাত গ্রিক বীর অ্যাকিলেসের দেখা তারা পেয়ে যেতে পারেন, whom we knew, যাকে আমরা জানতাম। উই নিউ দ্বারা কিন্তু একটা অ্যালিউশন আমরা পাচ্ছি, ট্রয়ের যুদ্ধে রেফারেন্স নেওয়া হচ্ছে। হি অ্যাড্রেসেস দ্য মেরিনার্স অ্যান্ড মোটিভেটস দেম টু সিক আনএক্সপ্লোর্ড অ্যাভিনিউজ। টাইম ইজ নট ইন দেয়ার ফেভার অ্যাজ দে হ্যাভ গ্রোন ওল্ড, ফলে তারা বুড়ো হয়ে গেছে, সময় তাদের ফেভারে নয়। ইয়েট দে মে বি কেপেবল অফ সামথিং নোবেল অ্যান্ড নোটওয়ার্দি, তথাপি তারা কোনো মহান উল্লেখযোগ্য কোনো কিছু করে ফেলতে সক্ষম। দো দে আর উইক ইন বডিলি স্ট্রেংথ, যদিও তাদের শারীরিকভাবে শক্তি কম, দে ওয়ার স্ট্রং ইন সেরিব্রাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল এবিলিটি, তাদের মানসিকভাবে বুদ্ধিতে তারা যথেষ্ট সক্ষম। ইন অ্যাডিশন দে ওয়ার ব্লেসেড উইথ আয়রন উইল। হেয়ার টেনিসন ডিফার্স উইথ রিগার্ড টু হোমার্স ওডিসি, অ্যাজ দ্য ফলোয়ার্স ওয়ার ডেড অ্যান্ড ইউলিসিস রিটার্ন টু ইথাকা অ্যালোন।
তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যেন তার মেরিনার্সরা রয়েছে যারা তার সঙ্গে যুদ্ধে লড়াই করেছে কিংবা বিভিন্ন দেশে গেছে। He attempts at mystifying this journey with reference to Happy Isles that signifies the paradisal paradigm where the great Greek warrior Achilles reached after his death, যেখানে গ্রিক হিরো অ্যাকিলেস তার মৃত্যুর পরে হ্যাপি আইলসে গিয়েছিল। হ্যাপি আইলস refers to Elysium. Though much is taken, much abides, and though we are not now that strength which in old days moved earth and heaven, that which we are. One equal temper of heroic hearts, made weak by time and fate, but strong in will, to strive, to seek, to find, and not to yield. So these are the most enriching, encouraging tone of Ulysses. This is the last lines, 65 to 70. Though much is taken refers to youth and physical energy is taken from them. Much abides, much remains. So it is the symbol of stamina. Abides means অনেক রয়েছে, remains কি রয়েছে? Mental and psychological energies. And though we are not now that strength, এবং যদিও আমরা তেমন শক্তিমান আর নই, means they have become old, which in old days, অর্থাৎ প্রাচীন দিনগুলোতে, এখানে old refers to the past days, means in their youth. Old here means in young days, in their young days, when they were young, in the old days means in the past, moved earth and heaven, that which we are. আমরা পৃথিবী স্বর্গ সব জায়গায় ঘুরে বেরিয়েছি, ফলে আমরা যা করেছি আমরাই তা। ফলে which we are, we have become name. ইউলিসিস বলছেন I am become a name. One equal temper, ফলে তারা কারা? ইউলিসিস এবং তার সঙ্গীরা one equal temper of heroic hearts, made weak by time and fate, but strong in will. যদিও তারা নানান কাজকর্ম করেছেন, স্বর্গে দেবতাদের হয়ে লড়াই করেছেন, দেবতাদের বিরুদ্ধে লড়াই করেছেন, পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন, ফলে তারা সাহসী যোদ্ধার দল। এখন ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, তাদের ব্রেভ হার্টসের ইকুয়াল টেম্পার রয়েছে। সমস্ত বৃদ্ধ নাবিকেরা যদি একত্রিত হয় তাহলে তারা নতুন কোনো সৃষ্টি করে ফেলতে পারেন, নতুন কোনো আবিষ্কার করে ফেলতে পারেন, নতুন কিছু করে ফেলতে পারেন। ইউলিসিসের এই প্রত্যয় রয়েছে। আসলে এটা ভিক্টোরিয়ান মানুষের এই বিশ্বাস, অ্যান্ড টেনিসন ট্রুলি রেকর্ডস ইট। মেড উইক বাই টাইম, যেটা সময়ের দ্বারা দুর্বল হয়ে গেছে, অর্থাৎ সময়ের সাথে সাথে তার শক্তি হারিয়েছে, তিনি ফিজিক্যাল এবং তারা ফিজিক্যাল এনার্জি হারিয়েছেন। অ্যান্ড ফেট, বাট স্ট্রং ইন উইল, কিন্তু তার ইচ্ছা শক্তি তাদের চরম রয়েছে। স্ট্রং ইন উইল মিন্স দে আর স্ট্রং ইন দেয়ার উইল ফোর্স, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, অ্যান্ড নট টু ইয়েল্ড। এবং এই লাস্ট লাইন একটা ফার্ম ডিটারমিনেশন বোঝাচ্ছে। টু স্ট্রাইভ, চেষ্টা করবেন, টু সিক, খুঁজবেন, খুঁজতে হবে আমাদের, টু ফাইন্ড, অ্যান্ড নট টু ইয়েল্ড, এবং বস মানব না, পরাধীন হব না, এবং হার মানব না। সো এই নাছোড়বান্দা মানসিকতা, এটাই ইউলিসিসের সম্পদ, এবং ইউলিসিসের এই মেন্টাল স্ট্যামিনা, সাইকোলজিক্যাল স্ট্রেংথকে তুলে ধরেছেন। অ্যান্ড he along with his mariners are strong in will. So the great willpower has made Ulysses the different one. In an aphoristic statement, he inspires them to strive, to seek, to find, and not to yield. এই যে ফাইনাল লাইনটি আমরা পড়লাম, এটা 2012 সালে লন্ডন অলিম্পিক্সে মোটো হিসাবে গৃহীত হয়েছিল। The poem's final line, to strive, to seek, to find, and not to yield, came to serve as a motto for poets Victorian contemporaries. The poem's hero Ulysses longs to flee the tedium of daily life. দৈনন্দিন জীবনের একঘেয়েমিতা থেকে বেরিয়ে যেতে চান, among these barren crags, and to enter a mythical dimension. কোথায় যাবেন? Beyond the sunset and the baths of all western stars, যেখানে পশ্চিমী তারারা স্নান করে,
সেই সূর্যাস্তের উপারে যাবেন, অর্থাৎ আনএক্সপ্লোর্ড রিজিয়নকে এক্সপ্লোর করবেন, আননোনকে জানবেন, আনসিনকে দেখবেন। As such, he was a model of individual self-assertion and the romantic rebellion against bourgeois conformity. Thus, for Tennyson's immediate audience, the figure of Ulysses held not only mythological meaning but stood as an important contemporary cultural icon as well. So, Ulysses has become a cultural icon of the Victorian age. The poem is written as a dramatic monologue. I have already mentioned it. The entire poem is spoken by a single character, Ulysses, whose identity is revealed by his own words. তার নিজের পরিচয় সে নিজেই দিয়েছে। The lines are in blank verse or unrhymed iambic pentameter. Blank verse মানে unrhymed iambic pentameter লেখা। দাদুম অর্থাৎ unstressed stress iambic, which serves to impart a fluid and natural quality to Ulysses' speech. Breaking the first 5 lines down, we can see the unstressed stress, dadum, unaccented, accented. Syllable দেখবো, it little profits that an idle king by the still hearth among these barren crags. আর last line, to strive, to seek, to find and not to yield. একদম এক্স্যাক্টলি আয়াম্বিক পেন্টামিটারের উদাহরণ। আমরা এখানে অনেক অ্যালিটারেশনও পেয়েছি। লাইফ টু দ্য লিজ আলাদা করে টেক্সট পড়ার সময় উল্লেখ করিনি। লাইফ, দ্য লিজ, হাংরি হার্ট, ক্লাইম্যাটস কাউন্সিলস, ড্রাঙ্ক ডিলাইট, সিঙ্কিং স্টার, নোবেল নোট, শেল বিয়ন্ড দ্য সানসেট, ফর সাম 3 সানস টু স্টোর, প্রচুর অ্যালিটারেশন রয়েছে। অ্যান্ড দ্য ভেরি টোন অফ দ্য পোয়েম ইজ এলিজিয়াক, হ্যাভিং অটোবায়োগ্রাফিক্যাল টাচ, বিকজ দিস পোয়েম ওয়াজ রিটেন after the death of his college friend Arthur Henry Hallam. And so death, and the poem laments the end of a lifestyle, and death is mourned. So the tone is sad and melancholic and elegiac. The important themes of the poem is dissatisfaction. Dissatisfaction was mainly upheld by the central character Ulysses, perseverance, mortality, old age and exploration. These are the central themes, and obviously one theme should be added more, colonization. Since the Victorian age is the period in which the British military achievement is glorified and the supremacy of the white races is justified in the bloody subjugation of lower and primitive races, Tennyson, being a Victorian poet, must be aware of the spirit of his era and express this awareness in this poem. ফলে তিনি জানতেন যে ইম্পেরিয়ালিজমের ইম্প্যাক্ট, এবং আমরা মনে করি যে টেনিসন তার যুগকে সবচেয়ে ভালো করে তুলে ধরেছেন ঐতিহাসিকভাবেও। ফলে এই কবিতাতেও আমরা দেখতে পাচ্ছি ইউলিসিস ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্পিরিট অফ ইম্পেরিয়ালিজম। তিনি দেশ বাড়াচ্ছেন, তার এই এক্সপ্লোরার যে মেন্টালিটি, তিনি যে এখানে নতুন দেশ আবিষ্কার করবেন, নতুন জায়গায় যাবেন, আসলে এটা ইম্পেরিয়ালিজম মেন্টালিটিকে ইন্ডিকেট করছে সিম্বলিক্যালি। এবং টেলিমেকাস অন দ্য আদার হ্যান্ড রিপ্রেজেন্টস দ্য পাওয়ার অফ ম্যানেজিং দ্য ভাস্ট এম্পায়ার, সাবডিউইং দ্য ভেরি স্যাভেজ নেশনস। এবং এই বর্বর জাতিদের তিনি ভালো করে কন্ট্রোল করতে পারেন। এর দ্বারা যেন টেনিসন ইন্ডিকেট করছেন যে টেলিমেকাস ইজ গুড অ্যাট ম্যানেজিং দিস ভাস্ট এম্পায়ার। এই বিশাল সাম্রাজ্যকে শাসন করার যথেষ্ট ক্ষমতা রয়েছে টেলিমেকাসের। আসলে ব্রিটিশ ভিক্টোরিয়ান মাইন্ড, মেন্টালিটি, এজ হ্যাজ বিন presented in a very beautiful way in this poem. So friends, I hope this discussion will be very fruitful to you, and if you like this video, please like, share and comment, and if you are new to this channel, please subscribe.